বিষয় হচ্ছে আমাদের দেশে যেটা স্বাভাবিক সেটা অস্বাভাবিক হয়, আর যেটা অস্বাভাবিক সেটা স্বাভাবিক হয়। জাতীয় সংসদের নির্বাচন, জাতীয় সংসদের অধিবেশন, একটা সরকারের মেয়াদ শেষ হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচনের পর নতুন একটা সংসদ অধিবেশন বসবে, কিন্তু আমরা সবটাই স্বাভাবিকভাবে নিতে পারি না বা নেই না, এবং সেখানে কোনো না কোনো একটা অস্বাভাবিকতা দেখি। আজকে জাতীয় সংসদে এই প্রথমেই কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেনি। এর আগে জাতীয় সংসদগুলোতে কিন্তু আমরা এরই ধারাবাহিকতা দেখেছি, এই একই অভিজ্ঞতা। কোথাও কোথাও তো সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল আসেই নাই, এখানে তো এসেছে। একটা হচ্ছে যে হ্যাঁ, মাহবুব যেটা বলছেন যে বিরোধটা আছে বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য বা মাত্রাগত পার্থক্য বা কে কতটা পারবে, এটি বিশেষ করে সরকারি দল উভয় দলের মধ্যে আলাপ আলোচনা করে এই অধিবেশন বসার আগে একটা সমঝোতায় ঐকমত্যে পৌঁছতে পারতেন। বিশেষ করে বলবো যে ডেপুটি স্পিকার, এখন যদি এটা হয়ে থাকে যে এই রাষ্ট্রপতির অধীনে শপথ নেবেন না বলে বিরোধী দল নেয়নি, তাহলে বিরোধী দল কিন্তু তার প্রতিশ্রুতি ভঙ্গ করল। অর্থাৎ তারা একটা এটা তাদের যে অধিকার, এটা পাওনা প্রাপ্য যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে, এমনকি 31 দফায় যারা বলছেন তারা পুরো প্যাকেজ বাস্তবায়ন চান। প্যাকেজ যদি বলে যে এই প্যাকেজ না হলে আমরা সংসদে অফার করেছিল, সেটাও বলা যায় যে প্যাকেজ না হলে আমরা সংসদে বসবো না। মানে কথা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ সরকারের সময় তো দেখেছি সরকারি দলের বা তার আগে বিএনপির, আমরা কি আমাদের নতুন প্রধানমন্ত্রী পেয়েছি, নতুন সংসদ সদস্য তিনি, প্রথম সংসদ সদস্য ছিলেন বিরোধী দলীয় নেতা, তিনিও নতুন, অধিকাংশ সম্ভবত 200-র বেশি, 146 জন সরকারি দলেরই নতুন, সবটা মিলে বোধহয় 200-র উপরে, প্রায় সবাই। তাই আমরা এই নতুন পুরানো সবার কাছ থেকে এটাই প্রত্যাশা করবো যে নতুনত্ব থাকে, যাতে পুরনো ধারায় যে চলে আসছে সংসদ, অর্থাৎ যৌক্তিক অযৌক্তিক সব ব্যাপারে সরকারের বিরোধিতা করা, আর সরকার সব ব্যাপারে সংখ্যাগরিষ্ঠতার জোরে চাপিয়ে দেওয়া, এর থেকে বেরিয়ে আসা যাবে কিনা। গণতন্ত্র কিন্তু একসঙ্গে চলা, গণতন্ত্র হচ্ছে সহযোগিতা, সহমর্মিতার মনোভাব, এবং মত দ্বিমত তো থাকবেই, সেটা আদর্শগত নীতিগত, কিন্তু কথায় কথায় বা যে কোনো বিষয়ে যে এটা না হলে এটা আমরা করব না, বা শর্ত আরোপ, শর্তটা কীরকম, শর্তটা যদি মানে সরকারি দলের পক্ষে মানাটা অসম্ভব হয়ে পড়ে। যেমন রাষ্ট্রপতি তো শপথ নিয়েছেন, মানে আর কার কাছ থেকে শপথ নিতে পারতেন? স্পিকার, ডেপুটি স্পিকার। আমাদের তো প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবার জন্য আগের স্পিকার ডেপুটি স্পিকারে পাওয়াই যায়নি, কোথায় আছে আমরা কেউ জানি না। হ্যাঁ, আচ্ছা, তারপর ডেপুটি স্পিকার নিয়েছেন। এখন বিরোধী দল একটাই তাদের বক্তব্য যে জুলাই আন্দোলনের যে চেতনা, যে স্পৃহা, সেটা যাতে নষ্ট না হয়। এখন সেখানেও কিন্তু তারা যেটা বলবে সেটাই জুলাইয়ের চেতনা নয়, যেমন আওয়ামী লীগ যেটা বলছে সেটাই মুক্তিযুদ্ধের চেতনা নয়। এখানে বিএনপির বক্তব্য কিন্তু আমলে নিতে হবে। আমরা তো সংবিধান লঙ্ঘন করে এই সরকার গঠন করিনি, অন্তর্বর্তী সরকার, সংবিধান মেনে করা হয়েছে, তাহলে সংবিধানের যে রাষ্ট্রপতিকে মেনেই করা হয়েছে। তখন যদি কেন্দ্রীয় শহীদ মিনারে যে শপথ নিতেন, কেউ আপত্তি করতে পারতেন না বা কেউ শুনতেন না। কথা হচ্ছে যে আমরা কতটা মানি, কতটা মানিয়ে না, এই যে দ্বিধাদ্বন্দ্ব বা এই স্বৈরাচারের সাথে আপোষ হয়ে যায় কিনা। নির্বাচনের দিন তো স্বৈরাচারে ভোট নিতে কেউ কারো আপত্তি দেখি না, সব দল ঝাঁপিয়ে পড়েছে যে কে কার বেশি ভোট নিতে পারে, কারণ তারা ছিল না। আর অনেকগুলো বিষয় যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটটাই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেয় কিনা। অর্থাৎ এতদিন না 72 থেকে রাজনীতির যে ধারা, অর্থাৎ আপনি সরকারি দল বিরোধী দল দুটোই মধ্যপন্থী দল, কিন্তু বিএনপি আওয়ামী লীগের যতই ঝগড়াঝাটি, কেউ এটা বলতে পারবে না এটি ডানপন্থী বা এটি বামপন্থী, এক ধরনের মধ্যপন্থার মধ্য দিয়ে চলেছে। বিএনপির এখনও সংসদ সদস্য সহ মন্ত্রী আছেন কিনা জানি না, আওয়ামী লীগ করতেন একসময়, ছাত্রলীগ করতেন, তারা আছেন না, বা পরবর্তীকালে জাতীয় পার্টি করেছে, আছেন। সুতরাং আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই। প্রথম দিনের অধিবেশনে কিন্তু এসব নিয়ে আলোচনা হয়নি, দুই দলের সহযোগিতার কথা বলেছেন।
প্রধানমন্ত্রী তো বলেছেনই, বিরোধী দলীয় নেতাও বলেছেন, এবং তিনি নিজেকে তরুণ হিসাবেও নিজেকে উপস্থাপন করেছেন। তুলে ধরতে চেষ্টা করেছেন। খুব ভালো কথা হচ্ছে যে সংসদটা এবং স্পিকার প্রথম দিনের তার স্পিকার হিসেবে তো তিনি দায়িত্ব পালন করেননি, দু একবার বোধহয় সভাপতি মণ্ডলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে আমার যতটা মনে পড়ে। আর সেক্ষেত্রে ভালোই বলবো যে তার এক ধরনের কমান্ড যেটা বলে, তিনি সবচেয়ে বেশি মানে 7 বারের মতো সংসদ সদস্য, হ্যাঁ, নির্বাচিত হয়েছে 7 বারের মতো, তার সবচেয়ে এক্সপেরিয়েন্স। সুতরাং সেটি একটি ভালো পদক্ষেপ। আবার সবচেয়ে প্রবীণ খন্দকার মোশাররফ হোসেনকে দিয়ে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করানো এক ধরনের, এটাকে যদি বলে গুড স্টার্ট। মহাভাই, গণভোট নিয়ে যে আপনি যে যুক্তি দিলেন, আমি পুরোপুরি একমত হতে পারলাম না। কারণ বাংলাদেশে ইতিপূর্বে 3টি গণভোট হয়েছে। এই বিগত গণভোটের আগে 2টি হয়েছে সামরিক শাসনের অধীনে, সামরিক সংবিধান তখন স্থগিত ছিল, এবং তাদের নিজেদের শাসন জায়েজ করার জন্য। একটা হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের সময়, একটা জিয়াউর রহমানের সময়। এবং সেই গণভোটের আপনি নিশ্চয়ই সে সময় ভোটার হয়েছিলেন। সুতরাং সেই গণভোটের যে কত ভাগ ভোট পড়েছিল এবং কত ভাগ ভোট দেখানো হয়েছিল সেটি আপনার জানা। পরবর্তী যে গণভোটটি হয়েছে, আমি মনে করি ওইটি হচ্ছে যথার্থ গণভোট 91 সালে। সেটা ছিল একটা আনুষ্ঠানিকতা, অর্থাৎ তখন সংবিধানে ছিল বড় কোনো নীতিগত পরিবর্তন করতে হলে সংবিধানের সেখানে গণভোট দরকার হবে। এটা যদি আজকেও বলেন যে নীতিগত পরিবর্তনের জন্য জাতীয় সংসদ যদি কোনো সিদ্ধান্ত নেয় সংখ্যাগরিষ্ঠতার জোরে, তারপর সেটা গণভোটে আসা উচিত। যেমন আজকে যদি এই জাতীয় সংসদ সিদ্ধান্ত নিল যে আমরা সংসদীয় পদ্ধতি চাই না, আমরা আবার রাষ্ট্রপতি পদ্ধতি চাইতে পারে, তাহলে গণভোট নিতে হবে। আর এই গণভোটটা হয়েছে প্রথমত হচ্ছে যে অনেক সংবিধান বিশেষজ্ঞ বলছে এই গণভোট প্রথমত হচ্ছে সংবিধানে নেই। আচ্ছা, সংবিধানে নেই তারপরও করেছেন, কিন্তু এই গণভোটের সংসদের উপর কর্তৃত্ব করতে পারে না। দ্বিতীয় হচ্ছে আপনি বলেছেন 70 ভাগ গণভোট দিয়েছে। আমাদের সংসদীয় যে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে পদ্ধতি, গণভোটে সেই পদ্ধতি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সে ঠিক হবে না। সেখানে 1 ভোট যিনি বেশি পান তিনি নির্বাচিত হন, 1 ভোট যিনি কম পান তিনি নির্বাচিত হন না। আর এখানে যদি ওই অর্থে বলেন যে বাংলাদেশে যদি 12 কোটি ভোটার ছিল, 12 কোটি ভোটারের কতজনের পক্ষে ছিল? নিশ্চয়ই 6 কোটি ছিল না। 60 ভাগ ভোটার উপস্থিত ছিল, তার 40 ভাগ পক্ষে ছিল না, তার 70 ভাগ, তাই তো? 60 ভাগ উপস্থিত ছিল, তার 70 ভাগ, তার মানে 40 এবং 30, 70 ভাগ কিন্তু বিপক্ষে ছিল, মানে অনুপস্থিত ছিল। অল ডিউ রেসপেক্ট, সোহরাব ভাই, এইভাবে দেখলে এই যে কৃত্রিম সংখ্যা যেভাবে বলছেন, আপনি তো সংখ্যা দিয়ে বলছেন, আপনি তো সংখ্যা দিয়ে আপনি তো সংখ্যার কথাই বলছেন। আপনি যেহেতু সংখ্যা দেখে, এটা তো বলার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে যারা ভোট দিতে আসে নাই